আচ্ছা, কাজ ফেলে রাখার অভ্যাসটা তো আমাদের কমবেশি সবারই আছে, তাই না? কেউ হয়তো এটাকে বলেন অলসতা, কেউ বা বলেন সময়ের অপচয়। কিন্তু এই খুব সাধারণ একটা অভ্যাসের পেছনেও যে একটা দারুণ আকর্ষণীয় আর জটিল ইতিহাস থাকতে পারে, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? চলুন, আজ সেই গল্পটাই একটু শোনা যাক। তো এই যে আমরা দীর্ঘসূত্রতা নিয়ে কথা বলছি, এর গভীরে গিয়ে একটা দারুণ বই লিখেছেন অ্যান্ড্রু স্যান্টালা। নামটা বেশ মজার, সুন অ্যান ওভারডিউ হিস্ট্রি অফ প্রোক্রাস্টিনেশন। আমাদের আজকের এই আলোচনাটা মূলত সেই অসাধারণ বইটার উপরই ভিত্তি করে। ভাবুন তো একবার, চার্লস ডারউইন, লিওনার্দো দা ভিঞ্চি, এই সব অসাধারণ প্রতিবাদের সাথে আমাদের মতো সাধারণ মানুষের মিলটা কোথায় থাকতে পারে? উত্তরটা শুনলে অবাক হবেন হয়তো। মিলটা হলো দীর্ঘসূত্রতা। হ্যাঁ, ওই যে কাজ ফেলে রাখার অভ্যাসটা। চলুন তাহলে গল্পটা শুরুই করা যাক ইতিহাসের সবচেয়ে বিখ্যাত আর কি বলবো, সম্ভবত সবচেয়ে প্রোডাক্টিভ প্রোক্রাস্টিনেটরকে দিয়ে। আর তিনি হলেন চার্লস ডারউইন। ব্যাপারটা শুনুন, 1838 সাল নাগাদ এই ডারউইন কিন্তু তার সেই বিখ্যাত থিওরি অফ ন্যাচারাল সিলেকশন মানে প্রাকৃতিক নির্বাচনের তত্ত্বটা প্রায় গুছিয়ে ফেলেছিলেন। কিন্তু জানেন, দি অরিজিন অফ স্পিসিস নামে বইটা প্রকাশ করতে তার কতদিন লেগেছিল? পাক্কা 20 বছর। বিশ্বাস হয়? আর এই লম্বা 20টা বছর তিনি কি নিয়ে ব্যস্ত ছিলেন শুনলে আরও অবাক হবেন। বার্নাকেল, হ্যাঁ, ওই যে সামুদ্রিক প্রাণী বার্নাকেল। এখন এটাকে কিন্তু স্রেফ অলসতা বলে উড়িয়ে দিলে মস্ত বড় ভুল হবে। কারণ এই ২০ বছরে ডারউইন কিন্তু একদিনের জন্য বসেছিলেন না। তিনি প্রবাল প্রাচীর নিয়ে লিখেছেন, আগ্নেয় দ্বীপ নিয়ে বই লিখেছেন। আর বার্নাকেল নিয়ে গবেষণা করতে করতে তো তিনি হয়ে উঠেছিলেন সেই সময়ের বিশ্বের সেরা এক্সপার্ট। অবস্থাটা এমন হয়েছিল যে তার বাচ্চারা ভাবত সব বাবাদেরই বুঝি একটা কাজ থাকে, আর সেটা হলো বার্নাকেল নিয়ে গবেষণা করা। এই যে একটা কাজ ফেলে রেখে অন্য হাজারটা কাজ করা, এই মানসিকতাটাকেই রবার্ট বেঞ্চলি খুব সুন্দর একটা কথায় ব্যাখ্যা করেছেন। তিনি বলেছিলেন, মানুষ আসলে যে কোনো পরিমাণ কাজ করতে পারে, শুধু একটাই শর্ত, কাজটা যেন সেই মুহূর্তে তার করার কথা না থাকে। ভাবুন তো, ডারউইনের জীবনের সাথে কি দারুণভাবে মিলে যায় কথাটি। তো ডারউইনের গল্পটা তো গেল একরকম, কিন্তু আমরা এখন যে সময় বাস করি সেই আধুনিক যুগ দীর্ঘসূত্রতাকে কিভাবে দেখে? আসলে ২০ শতকে এসে পুরো ছবিটাই কিন্তু পাল্টে যায়। মনোবিজ্ঞান তখন এটাকে দেখতে শুরু করে একটা সমস্যা হিসেবে, এমন একটা সমস্যা যার সমাধান করতেই হবে। এর একটা দারুণ উদাহরণ হলেন মনোবিজ্ঞানী অ্যালবার্ট অ্যালিস। জানেন, ওনার নিজেরই একটা বড় সমস্যা ছিল। উনি মহিলাদের সাথে কথা বলতে খুব ভয় পেতেন। তো এই ভয় কাটানোর জন্য তিনি কি করলেন? নিজেকে একটা হোমওয়ার্ক দিলেন। বেশ অদ্ভুত একটা হোমওয়ার্ক। ঠিক করলেন নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনে যাবেন, আর সেখানে বেঞ্চে বসে থাকা ১০০ জন মহিলার সাথে গিয়ে কথা বলবেন। আর নিয়মটা ছিল খুব কড়া, কোনো অজুহাত দেওয়া যাবে না, ১ মিনিটের মধ্যেই কথা শুরু করতে হবে। আর মজার ব্যাপার হলো, এলিসের এই যে ব্যক্তিগত একটা পরীক্ষা, এটাই কিন্তু পরে জন্ম দিয়েছিল আজকের দিনের খুব পরিচিত একটা থেরাপির, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, বা সংক্ষেপে সিবিটি। আর এই সিবিটির মূল দর্শনটা কি? এটা দীর্ঘসূত্রতাকে দেখে চরম কাপুরুষতা হিসেবে, আর বলে এটাকে পরাজিত করতে হলে সামনাসামনি লড়তে হবে, কোনো অজুহাত চলবে না। কিন্তু প্রশ্ন হল, এই কাজ ফেলে রাখার অভ্যাসটা কি শুধু হাতে গোনা কয়েকজনের সমস্যা? মোটেও না। পরিসংখ্যান কিন্তু বলছে প্রায় ২০% মানুষ, মানে প্রতি ৫ জনে একজন, নিজেদেরকে ক্রনিক প্রোক্রাস্টিনেটর বা দীর্ঘসূত্রী বলে মনে করেন। তার মানে বুঝতেই পারছেন, এটা শুধু কারো একা ব্যক্তিগত দুর্বলতার ব্যাপার নয়। আসলে এই যে একটা দোটানা, করব কি করব না, এটা কিন্তু নতুন কিছু নয়। সেই প্রাচীন গ্রিক দার্শনিকরাও এই বিষয়টা নিয়ে মাথা ঘামিয়েছেন। তারা এর একটা নামও দিয়েছিলেন, আক্রাসিয়া। আক্রাসিয়া মানে কি? সোজা বাংলায় বললে জেনে বুঝে ভুলটা করা। মানে একজন জানে কোনটা করা উচিত, কিন্তু তার ইচ্ছাশক্তি কিছুতেই কাজ করেন। কিন্তু একটা কথা ভাবুন তো, মনোবিজ্ঞানীরা যেটাকে সমস্যা বলছেন তার সবটাই কি খারাপ? কাজ ফেলে রাখার কি কোনো ভালো দিক থাকতে পারে না? চলুন এবার একটু অন্য দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখা যাক। লিওনার্দো দা ভিঞ্চির কথাই ধরুন না কেন, এক কথায় জিনিয়াস, তাই না? কিন্তু কাজ ফেলে রাখার ব্যাপারেও তিনি ছিলেন একজন মাস্টার। একটা ছবি আঁকার জন্য ৭ মাসের সময় নিয়েছিলেন, কিন্তু সেটা শেষ করতে লাগিয়েছিলেন কত বছর জানেন? ২৫ বছর। তার কত অসাধারণ কাজ যে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে তার কোনো হিসেব নেই। কিন্তু অনেকেই বলেন তার এই যে দীর্ঘসূত্রতা, এই যে এক বিষয় থেকে আরেক বিষয় লাফিয়ে পড়ার অভ্যাস, এটাই ছিল তার অবিশ্বাস্য সৃজনশীলতার আসল উৎস। তাহলে দেখুন, আমরা কিন্তু দুটো একেবারে ভিন্ন ধরনের মানসিকতা দেখতে পাচ্ছি। একদিকে আছেন ডারউইন আর দা ভিঞ্চির মতো মানুষেরা, যাদের কাজ ফেলে রাখার পেছনে হয়তো কাজ করে পারফেকশনিজম কিংবা উদ্বেগ, অথবা অন্য কোনো দিকে চলে যাওয়ার সৃজনশীল ইচ্ছে।
আর ঠিক তার উল্টো দিকে আছেন অ্যালবার্ট অ্যালিসের মতো দক্ষতা বিশেষজ্ঞরা। তারা সময় নষ্ট করার ঘোর বিরোধী, আর তাদের মতে প্রত্যেকটা কাজ করার জন্য শুধুমাত্র একটাই সেরা উপায় আছে। আর এখানেই অ্যান্ড্রু স্যান্টালে তার বইতে একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলছেন, দীর্ঘসূত্রতাকে শুধু একটা ব্যক্তিগত দুর্বলতা হিসেবে না দেখে অন্যভাবেও তো ভাবা যায়। এটা হয়তো ঘড়ির কাঁটার শাসনের বিরুদ্ধে, এই যে সারাক্ষণ প্রোডাক্টিভ থাকার একটা চাপ আমাদের সবার উপর কাজ করে, তার বিরুদ্ধে আমাদের এক ধরনের নীরব বিদ্রোহ। তাহলে এই যে এতগুলো কথা হলো, এতগুলো ভিন্ন দৃষ্টিভঙ্গি, এরপর আমরা কথায় এসে দাঁড়ালাম, দীর্ঘসূত্রতা আসলে জিনিসটা কি? শেষ পর্যন্ত ব্যাপারটা কিন্তু শুধু অলসতা বনাম প্রোডাক্টিভিটির লড়াই নয়। দীর্ঘসূত্রতা এর চেয়ে অনেক বেশি গভীর, অনেক বেশি জটিল একটা ব্যাপার। এটা আসলে আমাদের ভেতরের উদ্বেগ, আমাদের বড় স্বপ্ন দেখার ইচ্ছে, আর নিজেদের জীবনটাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার যে আকাঙ্ক্ষা, তারই একটা মানবিক প্রকাশ। আর ঠিক এই জন্যেই ডারউইনের গল্পের সাথে আমরা সবাই নিজেদের কোথাও না কোথাও মেলাতে পারি। ডারউইনের জীবনে যেমন ছিল তার প্রিয় বার্নাকল, আমাদের সবার জীবনেও কিন্তু ওরকম কিছু না কিছু বার্নাকল আছেই। ওই যে সেই কাজগুলো, যেগুলো আমরা করি আমাদের আসল জরুরি কাজটাকে এড়িয়ে যাওয়ার জন্য। এখন প্রশ্নটা হলো, আমাদের সেই বার্নাকল কোনটা? কোন কাজটা করা হয় সবচেয়ে জরুরি কাজটা থেকে পালিয়ে থাকার জন্য? একবার ভেবে দেখা দরকার, তাই না?